তারপর সেই পরীটি রহমত মিয়াকে জড়িয়ে ধরে এবং পরীটির ঠোঁট রহমত মিয়ার ঠোঁটের সাথে ঠোঁট লাগায় এবং তারা চুম্বন করতে শুরু করে। রহমত মিয়ার চোখ বন্ধ করে আছে এবং সেই মেয়েটাকে জড়িয়ে ধরে আছে। কিছুক্ষণ পর রহমত মিয়া চোখটা খোলার পর তিনি যেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। কালো পেতনির সাথে তিনি চুম্বন করতেছে এবং পেতনিটা দেখতে খুবই ভয়ঙ্কর। এটা দেখার পর তিনি সেখান থেকে 2 হাত পিছনের দিকে চলে আসে এবং একটা চিৎকার দেয়। চিৎকার দেওয়ার পর চোখটা বন্ধ করে, বলে আমি কি দেখলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আরও একটি স্পেশাল ঘটনা, রিকশাওয়ালার সাথে পরীর প্রেম নিয়ে হাজির হলাম আমি, আপনাদের সবার প্রিয় আর্জেনিল। বন্ধুরা, আজকের ঘটনাটি একটা স্পেশাল ঘটনা হতে চলেছে। আশা করি আপনারা সম্পূর্ণ ঘটনাটি মনোযোগ সহকারে শুনবেন। বন্ধুরা, আজকের ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে রহমত মিয়া। তিনি যেভাবে ঘটনাটি বলেছেন আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই যে রহমত মিয়া, ইনি এসএসসি পাস, কিন্তু তারপরেও তিনি ঢাকাতে রিক্সা চালাইতেন। তিনি গ্রামে থাকতে যখন এসএসসি পাস করেন, তারপর তিনি একটা সিদ্ধান্ত নেয় যে তিনি আর পড়াশোনা করবেন না। তিনি তার পরিবারকে বোঝান যে আমি পড়াশোনা করব না। একটা পর্যায়ে জেদের কারণে তার বাবা মা মেনে নেয়। তো তিনি যখন গ্রামে থাকতেন তখন বিভিন্ন কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করতেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মক্ষেত্র পাওয়ার জন্য চেষ্টা করতেন, কিন্তু সেভাবে নিজের এলাকাতে সুবিধা করতে না পারার কারণে তিনি ঢাকা শহরে চলে আসেন এবং সেখানে সেটেল ডাউন হন এবং একটা রিক্সা গ্যারেজ থেকে তিনি রিক্সাটা ভাড়া নেয় এবং সেভাবেই তিনি রিক্সা চালানো শুরু করেন। এভাবে দীর্ঘ 2 থেকে 3টা বছর তিনি সেখানে রিক্সা চালান এবং অনেক টাকা রোজগার করেন। সেই টাকাগুলো বাড়িতে পাঠায় দেন। রহমত মিয়ার বয়স যখন 24 থেকে 25-এর কাছাকাছি, তখন তার বাবা মা তাকে বিয়ের জন্য প্রেশার দেয়, অর্থাৎ বিয়ের কথা বলে। তো রহমত মিয়ার পরিবারে ছিল শুধুমাত্র তার বাবা মা এবং একটা ছোট বোন। তো 4 জনের ছোট একটি পরিবার। রহমত মিয়ার বাবা মা দুজনই বলতো, বাবা তুই বিয়ে কর, আমরা কতদিন বাসি ঠিক ঠিকানা নাই, আমাদের শরীর তো ভালো না, বেঁচে থাকতে অন্তত তোর বউকে দেখে যেতে পারি, কিছুটা আনন্দ করে গেলাম ছেলের বউকে নিয়ে, সেই শখটা তো সব বাবা মারই থাকে রে, তুই বিয়েটা কর। কিন্তু রহমত মিয়া কিছুতে রাজি হয় না। রহমত মিয়া বলে, দেরি আছে আমার বিয়ে করা, আমি আরও কিছু টাকা পয়সা রোজগার করি, সেগুলো দিয়ে নিজের এলাকাতে ভালো কিছু করে তারপর আমি বিয়ে করতে চাই। কিন্তু রহমত মিয়া অনেক ইমোশনালি ব্ল্যাকমেলে কথাবার্তা বলে রহমত মিয়াকে রাজি করায়। রহমত মিয়া বলে, ঠিক আছে, তোমরা মেয়ের সন্ধান করো, ভালো মেয়ে পাইলে যদি পছন্দ হয় আমাকে জানাইও, আমি যেয়ে তারপরে দেখব। কিন্তু বন্ধুরা, এই যে রহমত মিয়া, এই লোকটা সচরাচর এলাকাতে যাইতেন না। যখন ঢাকা শহর একদম ফাঁকা হয়ে যেত, ঠিক সেই সময় তিনি বাড়িতে যাইতেন। অর্থাৎ 2 ঈদ, রোজার ঈদ, কোরবানি ঈদ এবং পূজা এবং বড় বড় যে সরকারি ছুটিগুলো হয়, যে কারণে ঢাকা থেকে মানুষ চলে যায়, তারপর তিনি বাড়িতে যাইতেন। এছাড়া নর্মালি তিনি নিজের এলাকাতে যাইতেন না। তো সেইভাবে তার পরিবার আগে থেকে জানে যে রহমত মিয়াকে কোনোভাবেই বাড়িতে আনতে পারবো না। ওই যদি মেয়ে দেখতে হয় তাহলে ঈদের আগে বা পরে মেয়ে দেখতে হবে। তো সেইভাবেই কুরবানি ঈদের 8-9 দিন আগে যাতে মেয়েটা দেখতে পারে সেই চিন্তাভাবনা করেই একটা মেয়ের খোঁজ নেয়। খোঁজ নেওয়ার পর রহমত মিয়াকে জানায় যে, বাবা আমরা একটা মেয়ের সন্ধান পাইছি, মেয়েটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, তুই ঈদের মিনিমাম 8 থেকে 9 দিন আগে আসবি। এইদিকে যদি পছন্দ হয় তাহলে আমরা বিয়ের আয়োজন করব, ঈদের আগেই বিয়ের আয়োজনটা আমরা করতে চাই। তো জিনিসটা তারপর রহমত মিয়া রিক্সা চালানো শুরু করে এবং প্রচুর টাকা পয়সা ইনকাম করে। তো একটা পর্যায়ে ওই যে 4 থেকে 5 দিন আগে আবারও তার বাবা ফোন দেয় যে, তুই আসবি না, আমরা তো এইদিকে সব ঠিকঠাক করে ফেলছি, কথাবার্তাও বলা শেষ, যে ছেলের যদি মেয়েকে পছন্দ হয় তাহলে আমরা ঈদের 3-4 দিন আগেই বিয়েটা পড়াই দেবো। তো উনি বলে যে, ঠিক আছে, আমি দেখি আজকে রাত্রে যাবো না, আজকে সারাদিন আমি রিক্সা চালাবো, ইনকাম ভালোই হচ্ছে, আজকের দিনটা আমি আর মাটি করতে চাই না, সারাদিন রিক্সা চালাই। আর এইদিকে ঢাকা থেকে 10টার পর একটা ট্রেন যায়, ওই ট্রেনে আমি চলে যাব। তো রহমত মিয়া সেই দিন সারাদিন রিক্সা চালায়। রিক্সা চালার পর সন্ধ্যার পর তিনি মার্কেটে যায়। মার্কেটে যাওয়ার পর তার বাবা মা তার বোনের জন্য মার্কেট করে, ভালো ভালো পোশাক কেনে এবং নিজের জন্য তেমন কিছু একটা কিনতো না, কিন্তু যেহেতু এই প্রথমবার মেয়ে দেখতে যাবে, তো নিজের একটা পোশাক আশাকের চাকচিক্যতা থাকা দরকার, সেই হিসাবে নিজে ভালো পোশাকের মার্কেট করে এবং বিভিন্ন জিনিসপত্র কেনার পর তিনি আনুমানিক রাত 10টার দিকে রেল স্টেশনে পৌঁছায় এবং সেখানে যে শোনে যে একটা ট্রেন আসবে, 11টার দিকে ট্রেন আসবে। তো সেই ট্রেনের টিকিট কাটে। টিকিট কাটার পর যথারীতি 11টার দিকে ট্রেন আসে। তো তিনি ট্রেনে ওঠার আগে চিন্তা করে যে, আমি তো ট্রেনে যাব, তাহলে আনুমানিক আমার ফজরে আজান দেওয়ার পর আমার ওনার উপজেলা লেভেলে একটা রেল স্টেশন ছিল, সেই স্টেশনে নামবে, নামার পর ফজরে আজান দেওয়ার পর তিনি যাবে, সেই চিন্তা করেই তিনি ওই ট্রেনে ওঠে। কিন্তু
ট্রেনটা কেন যেন সেই দিন আর লেট করে না। ট্রেনটা স্বাভাবিকভাবে লেট করে। যদি ট্রেনটা যাইতে ৪ ঘন্টা সময় লাগে, দেখা যায় যে আপনারা সবাই জানেন ট্রেনটা লেট করে ৫ ঘন্টা ৬-৭ ঘন্টা পর্যন্ত লেট করে ফেলে। কিন্তু ওইদিন ট্রেন আর কোনো লেট করে না। যথাসময়ে ওনার যে উপজেলা ছিল, উপজেলা থেকে ওনার ভিলেজ পর্যন্ত যাইতে একটু সময় লাগে ১ ঘন্টা। ১ ঘন্টার রাস্তা। তো ওই উপজেলা লেভেলের স্টেশনে আসতে ওনার খুব একটা সময় লাগে না। আনুমানিক রাত ৩:৩০টার দিকে পৌঁছে যায়। তো ৩:৩০টার দিকে পৌঁছানোর পর উনি সেখানে স্টেশনে নামে। নামার পর চিন্তা করে যে আমি এই সময় কি বাড়িতে যাব? বন্ধুরা, ওনার নামার পর তিনি দেখে যে ওই রেল স্টেশনে কোনো গাড়ি নাই। ওনার তো একটা সিএনজি নিয়ে মোটামুটি ওনার একটা রাস্তা পর্যন্ত যাইতে হয়। একটা যেটার নাম হচ্ছে পাকার মাথা। ওই পাকার মাথা পর্যন্ত ওনাকে যাইতে হবে। তারপরে একটা পায়ে হেঁটে যাওয়ার রাস্তা। ওইখানে কিন্তু আর কোনো গাড়ি যাবে না। প্রায় 1/2 কিলোমিটার রাস্তা ওনাকে পায়ে হেঁটে যেতে হবে ওনার বাড়িতে। এরকম একটা কাঁচা রাস্তা, এবং এই কাঁচা রাস্তার দুপাশে আবার গভীর জঙ্গল। এমন জঙ্গল যে অ্যামাজন জঙ্গলের মতো, যে জঙ্গলে আসলে কেউ সচরাচর প্রবেশ করে না। দিনের বেলা ওই রাস্তা দিয়ে ১-২ জন একসাথে হেঁটে যায়, কিন্তু কেউ একা একা যায় না, অনেক ভয়। তিনি চিন্তা করলেন যে এত রাত্রে আমি ওই রাস্তা দিয়ে যাইতেও পারবো না, আবার এখানেও কোনো রিক্সা নাই, কোনো ভ্যান নাই, কোনো সিএনজি নাই। এখানেও তো আসলে কোনো কিছু নাই। তো তার চেয়ে আমি ফজর আজান দেওয়ার পর এই স্টেশন থেকে একটা সিএনজি বা অটো নিয়ে আমি পাকার মাথা পর্যন্ত যাব, তারপরে বাড়িতে যাব। তো সেই চিন্তাই করলেন। করার পর তিনি সিদ্ধান্ত নেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন স্টেশনে বসি। কেননা আমি যদি আবার ওই রিক্সা খোঁজার জন্য আবার সামনে যাই এত রাত্রে, ঈদের আগে ছিনতাই হয়ে যেতে পারে। এইজন্য তিনি একটা ভালো জায়গায় স্টেশনে ২ একজন মানুষ ছিল তার পাশে যেয়ে স্টেশনের আপনার যে বসার যে জায়গাগুলো থাকে সিমেন্ট দিয়ে উঁচু করে গোল করে রাখা আছে, ওই এক কর্নারে যেয়ে বসে। বসার পর ব্যাগটা হাতে নিয়ে তিনি একটা ঝিমানি ঝিমানি ভাব আসে। ইতিমধ্যে তিনি যখন চোখটা বন্ধ করছেন, তার কিছুক্ষণ পর একটা সুমিষ্ট কণ্ঠ, একটা সুন্দরী নারীর কণ্ঠ এত সুন্দরভাবে বলতেছে, "এই যে আপনি কি শুনছেন? এই যে আপনি কি শুনছেন?" এই কণ্ঠ শোনার পর তার একটা শরীর মানে ঝাঁকি দিয়ে ওঠে। তিনি বুঝতে পারে কেউ একজন ডাকছে, এবং সেই সময় তিনি অনুভব করে এত সুন্দর একটা গন্ধ, এত সুন্দর একটা স্মেল, মানে পারফিউম জাতীয় এরকম স্মেল সে কখনোই পায় নাই। যেন একটা স্বর্গীয় সুঘ্রাণ তার নাকে আসতেছে। তিনি চিন্তা করলেন এত সুন্দর ঘ্রাণ কোথা থেকে আসে, এবং সেই সাথে ওই সুমিষ্টু কণ্ঠ নিয়ে একটা নারী বলতেছে, "এই যে শুনছেন? এই যে শুনছেন?" তখন তিনি ভাবলেন, কে দেখি তো। তিনি চোখটা খোলেন। খোলার পর দেখে তার সামনে যেন জান্নাতের হুর দাঁড়িয়ে আছে। এটা দেখার পর তিনি অবাক হয়ে যান। এত সুন্দর চেহারা এই পৃথিবীর বুকে সে জীবনেও দেখে নাই। তিনি দেখার পর অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, এবং তাকিয়ে আছে তো তাকিয়েই আছে। ওই মেয়েটি তখন তার হাত নাড়িয়ে, বাম হাত নাড়িয়ে বললেন, "এই যে শুনছেন আমাকে?" তখন রহমত মিয়ার হুঁশ আসে। হুঁশ আসার পর বলে, "হ্যাঁ, আমাকে কিছু বলছেন আপনি?" তখন পরীটি বলে, "আচ্ছা, এখানে ট্রেন আসবে কখন?" তখন রফত মিয়া বলে, "কোথাকার ট্রেন আসবে? ট্রেন তো মাত্রই একটা আসলো, আমি তো এখানে নামলাম।" তখন সেই মেয়েটি বলে, "না, ওই যে ঢাকার উদ্দেশ্যে কোনো ট্রেন যাবে না এখন?" তখন রফত মিয়া বলে, "ঢাকার উদ্দেশ্যে ট্রেন তো এখন যাবে না, আপনি জানেন না? ৯টার দিকে একটা ট্রেন আসে ঢাকার উদ্দেশ্যে যায়। এর আগে ট্রেন আসে না। আর এই যে কিছুক্ষণ আগে একটা ট্রেন আসছিল ঢাকা থেকে, আমি আসছি ওই ট্রেনে। এরপর আর এর মাঝে আর কোনো ট্রেন যাবে না। এখন সকাল ৮টার পর একটা ট্রেন আসবে ঢাকার উদ্দেশ্যে। আপনি কি ঢাকা যাবেন?" তখন মেয়েটি বলে, "কই যাব সেটা পরের বিষয়। এখন আপনার জানতে হবে না।" তখন রহমত মিয়া বলে, "আচ্ছা, আপনি এত সুন্দর একটা মেয়ে, এমন সাজগোজ করে আসছেন, দেখতে একদম পরীর মতো লাগতেছে। আপনি কি কোনো বিবাহর অনুষ্ঠান থেকে পালিয়ে আসছেন নাকি?" তখন মেয়েটি একটা হাসি দিয়ে বলে, "আরে না, কি বলেন আপনি? পালিয়ে আসবো কেন?" তখন রহমত মিয়া বলে, "আচ্ছা, আপনার সাথে কেউ আসে নাই?" তখন মেয়েটি বলে, "না, আমি একা এসেছি।" তখন রহমত মিয়া চিন্তা করেন যে স্টেশনে আমি এবং হাতে গোনা ২-১ জন মানুষ আছে, তারাও ঘুমন্ত অবস্থায় আছে। কেউ নেই। এত সুন্দর চেহারার একটা মেয়ে কোথা থেকে আসলো? আর কেনই বা আসলো? উনার বডি থেকে এমন একটা গন্ধ বেরোচ্ছে যেন রহমত মিয়া আস্তে, আস্তে নিঃশ্বাস নিচ্ছে। মানে ওনার রহমত মিয়ার নিঃশ্বাসটা মানে স্লো হয়ে গেছে। জিনিসটা এমন স্মেল যে এই স্মেলের কারণে উনি চাচ্ছে যে জিনিসটা ধরে রাখার জন্য। একবার করে নিঃশ্বাস নিচ্ছে, ওই গন্ধটা তার ভিতরে ঢুকতেছে। তিনি ওটাই ফিল নিতেছে, এরকম অবস্থা। তো একটা পর্যায়ে তিনি দেখলেন সেই মেয়েটি তার পাশেই এসে বসলো। এবং বসার সঙ্গে সঙ্গেই সেই মেয়েটির যে একটা ওড়না ছিল, মানে শাড়ি পরে এসেছে, একদম লাল শাড়ি, বধূ বেশে এসেছে। সেই শাড়িটির আঁচল, এই আঁচলটা আচমকা ছিটে যেয়ে রহমত মিয়ার মুখে পড়ল। ওই যে শাড়ির আঁচলটি এত সুন্দর
গন্ধ বেরোচ্ছিল এবং মনে হচ্ছিল যেন ফুলের পাপড়ি তার মুখের উপর ছিটিয়ে দেওয়া হলো, এরকম একটা সিচুয়েশনের মধ্যে সে পড়ে গেল। তাৎক্ষণিকভাবেই সেই মেয়েটি তার ওড়নাটা সরিয়ে নেয়, না ওরা বলে সরি সরি কিছু মনে করবেন না, আসলে আমি বুঝতে পারি নাই। রহমত মিয়া বলে না না ঠিক আছে, সমস্যা নাই সমস্যা নাই, বসেন বসেন। তখন এই মেয়েটি বলে আচ্ছা আপনি কোথায় যাবেন? তখন রহমত মিয়া বলে আমি তো কোথায় যাব না, আমি আসলাম, আমি ঢাকাতে একটা কাজ করি, আমি বাড়িতে যাব, কিন্তু আমার বাড়ি তো এখান থেকে অনেক দূরে, এখন তো কোনো গাড়ি নাই, এখান থেকে তো আমি যাব কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না, তাই ভাবলাম যে ফজর আজান দিলে এখানে কোনো গাড়ি আসলে সেই গাড়ি নিয়ে যাব। অবশ্য আমি সামনে যদি কিছু দূর হেঁটে যাই তাহলে সামনে দু একটা গাড়ি আমি পেতে পারি, কিন্তু যেহেতু সামনে ঈদ আর আমার কাছে কিছু জিনিসপত্র আছে, আমি চাচ্ছি না রিস্ক নিতে, এখানে আমি নিরাপদ ফিল করতেছি। তখন মেয়েটি বলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। রহমত মিয়া বলে আচ্ছা আপনি কোথায় যাবেন তাহলে? তখন মেয়েটি বলে যাই, কোন দিকে যাই ঠিক নাই, এরকম একটা কথাবার্তা বলে। রহমত মিয়া যে কোশ্চেনই করে মেয়েটি একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে। তখন রহমত মিয়ার একটা রাগ হয় যে আমি আমার বিষয়ে সব কথাবার্তা বললাম, কিন্তু মেয়েটি আমাকে কোনো ইনফরমেশন দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এই বলে রহমত মেয়েটির চোখটা বন্ধ করে। চোখটা বন্ধ করে একটু ঘুমের মতো অবস্থা হয়, মানে মিনিট ২-৩ হবে এরকম অতিক্রম হওয়ার পর তার কানে একটা কণ্ঠ ভেসে আসে, যেই আপনি ঘুমাচ্ছেন আপনার জিনিসপত্র কে দেখবে, আপনি দেখে রাখেন, ওঠেন ওঠেন, এরকম একটা কণ্ঠ তার কানের মধ্যে ভেসে আসে। তখন তিনি লাফিয়ে ওঠে, লাফিয়ে উঠে দেখে যে পাশে বসা সেই মেয়েটি নাই। তিনি অবাক হয়ে যায়, কী ব্যাপার, এই মাত্র বসলো মেয়েটি আবার কোথায় চলে গেল এবং উঠলো, আমি তো কোনো সাউন্ড পাইলাম না। আর আমাকে কে যেন বললো এই ওঠেন আপনি ওঠেন, নিজের জিনিসপত্র দেখে রাখেন, চুরি হয়ে যেতে পারে। কোন লোক বললো? এখানে তো একটা লোকও নাই। তিনি অবাক হয়ে গেলেন, কী ব্যাপার, মেয়েটি আসলো কোথা থেকে এবং ২ মিনিটের মধ্যে মেয়েটি উধাও, আবার কোন লোক আমাকে জাগায় দিল, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তখন তার ঘুমটা ভেঙে যায়, একটা ভৌতিক একটা পরিবেশ তার মধ্যে জাগ্রত হয়, তখন ওর ঘুমটাও সেরে যায়। তারপরে তিনি আঁটো বসে থাকেন। একটা পর্যায়ে ফজরের আজান দেয়। ফজরের আজান দেওয়ার পর তিনি কিছুটা হাঁপ ছেড়ে বাঁচেন, কেননা ফজরের আজান যেহেতু দিছে এখন টুকটাক এখান থেকে গাড়ি চলাচল করবে। তারপর তিনি একটা সিএনজি পায়, সিএনজির সাথে ভাড়া মিটকাট করার পর ফজরের আজান দেওয়ার পর সেই যে সিএনজিতে ওঠে, ওঠার পর ওই যে পাখার মাথার কথা বলছিলাম, পাখার মাথা পর্যন্ত যায়। যাওয়ার পর যখন তিনি পাখার মাথায় যায় তখন আপাতত ওই চারপাশে ভোরের আলো ফুটে যায়। তখন তিনি আস্তে আস্তে তার ব্যাগ নিয়ে ওই যে গ্রামের মিঠো পথ ধরে আস্তে আস্তে তিনি তার বাড়িতে চলে যান। তো বন্ধুরা, তিনি যখন বাড়িতে যান, এই বাড়িতে যাওয়ার পর দেখেন যে তার মামা, বড় মামা উপস্থিত। তো বড় মামাকে দেখে অনেকটা চমকে যান, কী ব্যাপার, বড় মামা তো সচরাচর বাড়িতে আসে না, হঠাৎ আজকে বাড়িতে, আমি যে আসবো বড় মামা জানলো কেমনে? তখন ওনার মামাকে সালাম দেয়, সালাম দেয় বলে মামা কেমন আছো? তো মামা বলে ভাগ্না ভালো আছি ভালো আছি, তুই রাত্রে আসলি, কোনো সমস্যা টমস্যা হয় নাই তো? কী যে করিস, রাত বিরেতে আসতে হবে কেন? আচ্ছা আসছিস ভালো হয়েছে, এখন ফ্রেশ হ, তাড়াতাড়ি ফ্রেশ হ, যাইতে হবে আমার সাথে একসাথে, একসাথে এক জায়গায় যাব, আমার দেরি হয়ে যাবে, আমার তো লেট করা যাবে না বুঝছিস? তখন এই যে রহমতের কিছুটা রাগ হয়, উনি ওনার মার কাছে যায়, বলে যে কী মা, মামা আসছে, আসে আমাকে কি বলে, কোথায় নিয়ে যাবে? তখন ওর মা বলে কেন, তোর সাথে তো আলাপ আলোচনা করছি যে আমরা আজকে তো মেয়ে দেখবো। তখন রহমত মিলে যে মেয়ে দেখবা ঠিক আছে, কিন্তু আমি আসলাম মাত্র, আমি একটা মানুষ, সারা রাত ঘুমাতে পারি নাই, এত কষ্ট করে আসলাম, আমাকে একটা রেস্ট নিতে দেবে না তোমরা? অবাক করার কথাবার্তা। ওর মা বলে যে কাজটা ছেড়ে ফেললে ভালো হতো, মেয়ের বাবা বারবার ফোন দিচ্ছে, ও সামনে ঈদ আছে, যত তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ করে তত তো ভালো। তখন রফত মিয়া বলেছে আমি যাইতে পারবো না, আমি কালকে যাব, আজকে আমি যাব না, সারা রাত ঘুম হয় নাই, কিন্তু আমাকে বলো যাইতে, না হলে থাকতে বলো, আমি কালকে হলে যাবো, না হলে শালা বিয়েই করবো না, এরকম একটা জোর দিয়ে কথাবার্তা বলে। তো ওর মা দেখছে না, সুবিধার না, রহমত তো খুব রাগিয়ে গেছে। পরে ওর মামাকে ম্যানেজ করে যে ভাই তুই আগামীকাল আসিস, রহমত জার্নি করে আসছে, আজকে ওইটা রেস্ট নিবে, আজকে এইগুলো করতে যাচ্ছে না। তোর মামা ওই দিন আবার চলে যায়। রফত মিয়ার মেজাজটা একটু গরম গরম ভাব, কেননা ওই যে মেয়েটাকে দেখার পর থেকে সে একটা অন্য রকমের একটা জগতের মধ্যে আছে। ওই মেয়ের যে বডি থেকে যে গন্ধটা আসতেছিল, এই গন্ধটা সে কিছুতেই ভুলতে পারতেছে না, এবং এত অপরূপ দৃশ্য মেয়েটা, সে খালি বারবার ভাবতেছে হায় রে, এরকম মেয়েকে যদি আমি বিয়ে করতে পারতাম, এরকম মেয়েকে যদি আমি বিয়ে করতে পারতাম, জীবন আর কি চাই, এই জিনিসগুলো চিন্তা ভাবনা করতেছে। ওই মেয়েটা সত্যি কথা বলতে ওই মেয়েটা তার মনে ধরে গেছে, ওই মেয়েটাকে সে ভুলতে পারতেছে না। অনেকে হয় না যে কোনো একটা মেয়েকে যদি এক নজর দেখা যায়, সেই মায়াবী চোখটা, মায়াবী মুখটা আর কখনো আসলে ভোলা যায় না, মানে বেশ কিছুদিনের রেশটা থেকে যায়, ওই মেয়েটার প্রতি একটা আবেগ, মায়া, এগুলো সৃষ্টি হয়ে যায়। তো এরকম ফিলিংস তার মধ্যে হচ্ছে, তার আসলে অন্য মেয়ের প্রতি কোনো নেশাই আর কাজ করতেছে না।
এভাবে তিনি সারাটা দিন রেস্ট নেওয়ার পর ওনার একটা বন্ধু ছিল, নাম হলো সজল। সজল জানতে পারে যে রহমত বাড়িতে আসছে। তো সজল ফোন দেয় রহমতকে যে, "এই বন্ধু, অনেকদিন পর আসলি, আয় বাজারে আয়।" তো ওই যে বললাম যে মিঠু পথ, এই মিঠু পথের পরেই একটা বাজার, ওই বাজারে সবাই বন্ধু মিলে আড্ডা দেয়। তো যথারীতি রহমত মিয়া সন্ধ্যার পর আস্তে, আস্তে বাজারের দিকে চলে যায় এবং সেখানে সবাই মিলে আড্ডা দেয়। অনেকদিন পর বন্ধু-বান্ধব একসাথে হয়। হওয়ার পর কখন যে রাত পার হয়ে যায়, ১০টা বেজে যায়, আসলে বুঝতেই পারে না। তো রহমত মিয়া অনেকদিন পর এলাকায় আসছে, অতটা খেয়ালও করে নাই যে আমাকে তো আবার একা ফিরতে হবে। তো তখন চিন্তা করে যে অনেক তো রাত হয়ে গেছে, আমাকে তো আবার একা যাইতে হবে। সজলকে বলে যে, "বন্ধু, আজকে আর আমার দেরি করা যাবে না। আমার তো আবার একা ফিরতে হবে বাড়িতে। তা তুই থাক।" তো সবাই ওখানে বিদায় দিয়ে রহমত মিয়া তার গ্রামের উদ্দেশ্যে একা আসতে থাকে। আস্তে ওনার রাস্তার মাঝখানে আবার একটা বটগাছ পড়ে। মানে জঙ্গলের পাশে একটা বটগাছ। ওই বটগাছের কাছে আসার পর তার কাছে মনে হয় কে যেন বটগাছের নিচে দাঁড়িয়ে আছে এবং হাতে কেন যেন একটা আলো ভাব। তো তিনি চিন্তা করেন, "কে রে এত রাত্রে ওইখানে?" তো তিনি টুকটাক করে আস্তে সামনে আগায়। আগানোর পর দেখে যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। শাড়ি পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তিনি বললেন, "কী ব্যাপার? এত রাত্রে কোন মেয়ে?" এবং ওই মেয়েটি না ওনার বাড়ির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে এবং রহমত মিয়া আবার পিছন দিকে আসতেছে। রহমত মিয়া ওই পিছন সাইডটা দেখতে পারতেছে যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, পিছনের দিকে লম্বা চুল। দেখে মনে হচ্ছে অনেক সুন্দরী হবে। তো একটা পর্যায়ে তিনি মেয়েটার কাছে আসে। আসার পর বলে, "কে আপনি? আপনি এত রাতে দাঁড়িয়ে আছেন, আপনার কি ভয় করে না?" তখন মেয়েটি রহমত মিয়ার দিকে তাকায়। রহমত মিয়া যে জিনিসটা দেখে, দেখার পর তিনি নিজেকে আর সামাল দিতে পারেন নাই। দেখে যে ওই মেয়েটি, যে মেয়েটিকে তিনি রেল স্টেশনে দেখছিল এবং দেখার পর হঠাৎ করে হারিয়ে যায় সেই মেয়েটি। যেই মেয়েটিকে দেখার পর রহমত মিয়ার মনের মধ্যে যে এক ধরনের ঝড় বয়ে যাচ্ছে যে, "ইস! সেই মেয়েটাকে যদি আবার একটাবার দেখতে পাইতাম, সেই মেয়েটাকে যদি আমি বউ বানাইতে পারতাম।" সেই মেয়েটি যখন তার সামনে আসলো, এটা দেখার পর সে তার কখনো বিশ্বাস হচ্ছে না। তিনি সঙ্গে বললেন, "আরে আপনি? আপনাকে তো আমি অনেকবার খুঁজলাম স্টেশনে। আপনি কোথায় চলে গেলেন? আপনার সাথে ভালোভাবে পরিচয় হলো না। আমি জাস্ট একটু চোখ বন্ধ করলাম, খুলে দেখি আপনি নাই। এগুলো কোনো মানুষের কাজ? আপনি আমাকে বলে যাবেন না? আর এত রাত্রে আপনি এখানে কেন? আপনার না ঢাকা যাওয়ার কথা?" তখন মেয়েটি বলে, "আমি যে ঢাকা যাবো আপনি কিভাবে জানেন? আমি কি আপনাকে বলেছিলাম? আমি তো ঢাকা যাব না।" তখন রফিক বলে, "হ্যাঁ, আপনি তো আমাকে কিছু বলেন নাই। আর তাহলে আপনি এখানে আসলেন? আপনার বাড়ি কি এখানে? নাকি কোনো আত্মীয় বাড়িতে আসছেন?" তখন মেয়েটি বলে যে, "আমার বাড়ি এখানেই, এই যে পাশে আরকি, জঙ্গলের ওই পাশে। মূলত আমরা জঙ্গলের এই সাইডে আসি না, কোনো রাস্তা নাই। কিন্তু আমার না, জানেন তো, আমার না একটু রাত্রে একটু ঘোরাফেরা করতে খুব ভালো লাগে। আমি তো শহরে থাকি, অনেকদিন পর বাসায় আসি। তো আমার বাড়িটা এখানে, তো অনেকদিন পর আসলাম, বললাম যে একটু হাঁটাহাঁটি করে আসি। আর মূলত আমাদের বাড়ি থেকে ওই সামনের দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমরা চলাচল করি।" তখন রহমত মিয়া জিনিসটা বিশ্বাস করে এবং রহমত মিয়া বলে, "ও আচ্ছা। যাই হোক, আপনার সাথে তো আমার আগেই পরিচয় আছে। কিন্তু আপনার নামটা তো জানা হয় নাই।" তখন মেয়েটি বলে, "আমার নাম রূপসী।" রহমত মিয়া বলে যে, "আপনি এত সুন্দর, রূপসী নামটা আপনার জন্যই ঠিক আছে। এত সুন্দর মেয়ে আমি জীবনেও দেখি নাই।" তখন মেয়েটি বলে, "আসলেই আমি সুন্দর?" রহমত মিয়া বলে, "হ্যাঁ, অবশ্যই। আপনার মতো সুন্দর নারী আমি কখনোই দেখি নাই। আপনি এত সুন্দর। আচ্ছা, আপনি কি বিবাহিত?" তখন মেয়েটি বলে, "আরে না, আমি তো বিয়েই করিনি। আমি বিবাহিত হব কেমনে?" রহমত মিয়া বলে, "ও আচ্ছা, ভালো।" এইভাবে তারা কথাবার্তা বলতে অনেক রাত পর্যন্ত সেখানে তারা দাঁড়িয়েছিল। কথাবার্তা বলে একে অপরের সাথে পরিচিত হয়। রহমত মিয়া তারপরে একটা পর্যায়ে সে মেয়েটিকে বলে, "আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন। আমি যাই। আমার মা আবার টেনশন করতেছে মনে হচ্ছে, অনেক রাত হয়ে গেল।" তারপর সেখান থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে যায়। এরপর থেকে রহমত মিয়ার মনের মধ্যে প্রতিটি সময় উতাল-পাতাল ঝড় বইতে থাকে। যে এই মেয়েটাকে আমি আবার কখন দেখব? মানে রহমত মিয়া কিছুতেই সেই মেয়ের চিন্তা মাথা থেকে ছাড়তে পারতেছে না। যেদিকে তাকায় সেদিকেই সেই মেয়েটা। আনুমানিক রাত ৩টা, ৩:৩০টার দিকে সে দেখে সেই মেয়েটি তার রুমের মধ্যে প্রবেশ করছে। মানে স্বপ্ন দেখে সেই মেয়েটি তার রুমের মধ্যে আসে। আসার পর তার কপালে একটা চুমু দেয় এবং চুমু দেওয়ার পর তার শরীর যেন একটা শীতল হয়ে যায়। তার হাত ধরে, হাতে দেয় একটা চুমু দেয় এবং তার কাছে বসে। বসার পর তাকে জড়িয়ে ধরে। এই জড়িয়ে ধরার পরে তার ঘুমটা ভেঙে যায়। তখন তিনি অবাক হয়ে যায় যে, "কী ব্যাপার? এই মেয়েটা তো আমার পিছু ছাড়তেছে না। এ তো স্বপ্নের মধ্যেও আমাকে আতঙ্কের মধ্যে রাখতেছে।" এভাবে চিন্তা করতে লাগে। মানে স্বপ্নের মধ্যেও সে দেখা শুরু করে। এভাবে একটা পর্যায়ে সকাল হয়ে যায়। ওনার আবার বড় মামা আসে। আসার পর ওকে নিয়ে যায় ওনার পাশের গ্রামে ওই মেয়েটা দেখতে যায়। তো
তো একটা পর্যায়ে তারা খাওয়া দাওয়া করে, ওই মেয়ের বাড়িতে যে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়ার পর বসতে দেয়। বসার পর বলে যে আপনারা মেয়েটা নিয়ে আসেন, আমরা দেখব। তখন মেয়েটাকে নিয়ে আসে। মেয়েটা আবার অনেক বড় একটা ঘুমুর দেয়, লাল শাড়ি পরে আসছে, ঘুমুর দেওয়া, এবং রহমত মিয়ার সামনে বসায়। যেহেতু রহমত মিয়া এর আগে কোনো মেয়ের সাথে ওইভাবে রিলেশনের তাগিদে কখনোই তাকায় নাই, যার কারণে রহমত মিয়া খুবই লজ্জা পাচ্ছিল। রহমত মিয়া নিজের দিকে তাকিয়ে আছে, মেয়েটাও নিজের দিকে তাকিয়ে আছে। একটা পর্যায়ে মেয়েটার ঘুমোর মাথা থেকে সরিয়ে দেয় ওনার মা অথবা খালা হবে কেউ একজন। তারপর রহমত মিয়াকে ওনার মামা বলে, এই বেটা দেখ, এইভাবে একটা সিগন্যাল দেয়, তো রহমত মিয়া মাথা তুলে তাকায়। তো রহমত মিয়া দেখে যে ওই সুন্দরী মেয়েটা একদম হুবহু বসে আছে। এটা দেখার পর রহমত মিয়ার হাতে ছিল একটা পানির গ্লাস, এটা ফালায় দেয় এবং পানির গ্লাসটা ভেঙে যায়, এবং রহমত মিয়া হা করে ঢ্যাপ 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 করে তাকায় আছে আর দেখতেছে কি ব্যাপার, এই মেয়েটি আবার কই থেকে আসলো, এটা তো একটা কাকতালীয় ঘটনা, আমি দেখতে আসলাম সেই মেয়ে কি? এটা দেখার পর সাহা করে তাকিয়ে আছে। তখন তার মামা বলে, কে রে, কি হইলো, তুই গ্লাসটা ফালাই দিলি? তখন তিনি ঝাঁকি দিয়ে ওঠার পর দেখেন না, আসলে সেই মেয়েটা না, এটা একটা অন্য মেয়ে। তখন তিনি বুঝতে পারে যে আমি সবসময় হয়তো বা ওই মেয়েটার কথা চিন্তা করতেছি, এটা একটা হ্যালুসিনেশন। মেয়েটাকে কিছু বকশিস দেয়, দেওয়ার পর সেখান থেকে চলে আসে এবং গাড়ির মধ্যে আলোচনা হয়, কিরে মেয়েটাকে কেমন দেখলি? তখন রহমত মিয়া বলে, আছে মোটামুটি, তবে তোমরা আর একটা মেয়ে দেখো, মানে বোঝায় যে না, এটা আমার পছন্দ হয়নি। তিনি চিন্তা করতেছে যে ওই মেয়েটার সাথে আমার আর একবার দেখা করতে হবে, দেখি তো ওনার সাথে একটু খোলামেলা কথা বলি। ওনার তো বিয়ে হয় নাই, কোনোভাবে সিস্টেম করে কি ওনাকে বিয়ে করা যায় নাকি? তো যথারীতি এইবার ওই মেয়ের সাথে দেখা করবে এই উদ্দেশ্য নিয়েই সে বাজারে যায় সন্ধ্যার দিকে। সে যায় যে আমি সন্ধ্যার দিকে যেয়ে একটু সময় কাটানোর পর ওই যে আনুমানিক রাত 9টার দিকে আসার সময় ওই মেয়েটাকে সে ওই বটগাছের নিচে হাঁটাহাঁটি করতে দেখা যায়। তো তার একটা ধারণা যে আজকেও হয়তো বা সেই মেয়েটি ওখানে আসবে। তো যথারীতিভাবে রাত 9টার দিকে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। একটা পর্যায়ে বটগাছের সামনে আসার পর দেখে হ্যাঁ, সেই মেয়েটি বটগাছের ওইখান দিয়ে পায়চারি করতেছে। তিনি খুশি হয়ে যায়। তিনি ওখানে যাওয়ার পর বলে, আরে আপনি আজকেও এখানে হাঁটাহাঁটি করতেছেন? তখন মেয়েটি বলে, হ্যাঁ, আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছি। তখন এই কথা শোনার পর রহমত মিয়া খুবই খুশি হয়ে যায়। বলে, কি, আপনি আমার জন্য অপেক্ষা করতেছেন? এ তো সৌভাগ্যের বিষয়। আপনার মতো এত সুন্দরী নারী আমার মতো একটা সামান্য পুরুষকে, যিনি কিনা রিক্সা চালায়, তার জন্য অপেক্ষা করতেছে। তখন নারীটি বলে, দেখেন, আপনি নিজেকে ছোট করবেন না, আপনি কিন্তু অনেক ভালো মানুষ, আপনিও অনেক সুন্দর, আর আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগে। এই জন্য আজকে আমিও নিজে থেকে আপনার জন্য এখানে এসেছি। আজকে আর আমি হাঁটাহাঁটি করার জন্য আসি নাই, জাস্ট আপনার সাথে কথা বলবো ভেবেই আমি এখানে অপেক্ষা করতেছিলাম। তখন রহমত মিয়া একটা সিগন্যাল পেয়ে যায় যে হ্যাঁ, আমি যে চিন্তাটা করতেছিলাম একই চিন্তা হয়তোবা এই সুন্দরী নারীটিও করতেছে, হয়তোবা কিছু একটা হবে আমাদের মধ্যে। তখন রহমত মিয়া শুরু করে আরও কথাবার্তা, দুজনের মধ্যে কথাবার্তা হয়। বলে, আপনার পরিবারে কে আছে? সেই মেয়েটি বলে যে আমার বাবা আছে, মা আছে, আর আমি একাই। মানে তাদের মাঝে শুরু হয় সেই দিন থেকে কথাবার্তা, খোলামেলা কথাবার্তা। একটা পর্যায়ে রহমত মিয়া খুবই সেই মেয়েটাকে ভালোবেসে ফেলে, এবং সেই মেয়েটিও রহমত মিয়াকে প্রচণ্ড ভালোবেসে ফেলে। কিন্তু কেউ কাউকে ভালোবাসার কথাটা প্রকাশ করতে পারে না। এভাবে একটা দিন, 2টা দিন অতিক্রম হয়, 3 দিনের মাথায় কেউ প্রকাশ করতে পারে না। এইদিকে আবার তার বাবা-মা বলে যে, "কিরে, তুই যে সেই মেয়েটার কথা বললি, তা তো সেইভাবে তো ক্লিয়ারভাবে কোনো অ্যান্সার দিলি না। বললি মেয়ে দেখো মোটামুটি, তো কি বলিস?" তখন রহমত মিয়া একটা কনফিডেন্সে বলে, "না, না, না, ওই মেয়ে চলবে না। আর তোমরা মেয়ে-টেয়ে দেখো না, আমিই দেখবো, সমস্যা নাই।" তখন রহমত মিয়ার বাবা বলে যে, "তুই দেখবি মানে?" তখন রহমত মিয়া বলে যে, "আমার একটা মেয়ে পছন্দ হইছে। মেয়েটাও হয়তো আমাকে পছন্দ করে। আমাদের মধ্যে এখনো কিছু হয় নাই, একটু ধৈর্য ধরো। এটা হয়তোবা আমরা ঈদের পরে একটা কিছু হইতে পারে। দেখি আমি সেই মেয়েটাকে সিস্টেম করা যায় কিনা।" তো রহমত মিয়ার মা তো খুশি যে, যাই, তোর যেহেতু পছন্দ হয়েছে তাহলে কথাবার্তা বলে দেখ, আমরা না হয় ওনার বাবার কাছে যা বিয়ের প্রস্তাব দিই। তখন রহমত মিয়া বলে, আরে দাঁড়াও, আমি আগে সিস্টেম করি, হবে, সমস্যা নেই। তারপরের দিন আবারও যায়। এইভাবে ডেইলি দিন রাত্রে ঠিক রাত ৯টার দিকে সেই নির্জন রাস্তায় তারা কথা বলতো, রাস্তার পাশে বসতো, নদী পাশ দিয়ে একটা নদী গেছে, নদীর ধারে বসতো, গল্প করতো। মেয়েটা তার জন্য গিফট নিয়ে আসতো, বিভিন্ন রকমের ফলমূল নিয়ে আসতো তার জন্য। সে অবাক হয়ে যেত। সে বলতো, আচ্ছা, তুমি এত সুন্দরী মেয়ে, আমার সাথে এত সময় কাটাও কেন? মেয়েটি বলে, আমার না তোমাকে খুব ভালো লাগে, তাই সময় কাটাই। মানে রহমত মিয়া চাচ্ছে মেয়েটা আমাকে বলুক যে আমি তোমাকে ভালোবাসি। আসলে রহমত মিয়া বলতে সাহস পাচ্ছে না, কেননা মেয়েটা তো অত্যাধিক সুন্দরী নারী। এত সুন্দর নারী সে জীবনেও দেখে নাই। সে ভাবতেছে আমি যদি তাকে সরাসরি প্রপোজ করি, মেয়েটা যদি রাগ করে, তাহলে তো তার সাথে আর দেখা হবে না।
হয়তো সে আমার সাথে আর নাও দেখা করতে পারে, রাগ করতে পারে। এইজন্য সে চাচ্ছে যে মেয়েটা যাতে তাকে বলে যে, "আমি তোমাকে ভালোবাসি।" এই মেয়েটাও আবার তাকে খোলামেলা বলতেছে না, বাট ইনডিরেক্টলি বোঝায়। তার জন্য প্রত্যেকদিন আঙ্গুর, আপেল, কমলা, বিভিন্ন মিষ্টান্ন, সুস্বাদু খাবারগুলো নিয়ে আসতো। সে অবাক হয়ে যাইত যে এই খাবারগুলো এই মেয়েটা কোথা থেকে পাইতো? তিনি ভাবতেন যে মেয়েটার যে পোশাক-আশাক আর যে চলাফেরা আর যে বডি পারফিউম ইউজ করে, নির্ঘাত কোনো ধনী পরিবারের মেয়ে। তো এইভাবে জিজ্ঞেস করে যে, "আচ্ছা তোমাদের পরিবারের কী অবস্থা?" তো মেয়েটা বলে, "হ্যাঁ, আমাদের পরিবার অনেক ভালো।" তো সবকিছু কথাবার্তা চলতে থাকে, গিফট লেনা-দেনা সব হতে থাকে। একটা পর্যায়ে সেই মেয়েটি বলে, "আচ্ছা তোমাকে না আগামীকাল আমার বাড়ি দাওয়াত।" এই কথা শোনার পর রহমত মিয়া তো খুবই আনন্দিত যে আমাকে দাওয়াত দিছে। এই সুযোগে ওনার বাড়িতেও যাওয়া যাবে, রাস্তাও দেখা যাবে কী অবস্থা। তো তিনি বলে যে, "ঠিক আছে আমি তাহলে আগামীকাল না?" তো তখন পরীটি বলে, "হ্যাঁ, আগামীকাল এই, এই সময় তুমি এখানে আসবা। সন্ধ্যার পর মানে ৯ টার দিকে আসবা। ৯ টার দিকে আসলে আমরা ওখানে যে আমাদের বাড়িতে ডিনার করব। তোমাকে ডিনারের দাওয়াত।" এরপর পরীটি ওই যে একটা গিফট দেয়, তার কাছে একটা দেয়, একটা সুন্দর একটা পাঞ্জাবি তাকে উপহার দেয়। এত সুন্দর পাঞ্জাবি মানে শেরওয়ানির মতো, যেটা আসলে বিয়ের সময় ছেলেরা পরে। এটা যখন দেয় তার কাছে মনে হয়, "আরে তুমি আমাকে এত সুন্দর উপহার দিলা। এটা আমাকে বিয়ে করবা নাকি?" এরকম একটা দেয়। তখন মেয়েটি বলে, "হ্যাঁ, সেটা কপালে থাকলে তো হইতেও পারে।" রহমত মিয়া তখন বুঝে যায় এই তো কাজ হয়ে গেছে। রহমত মিয়া বুঝে যায় যে কাজ হয়ে গেছে, তখন সিদ্ধান্ত নেয় যে এবার আমি প্রপোজ করতে পারবো হয়তোবা। কোনো সমস্যা হবে না। তো সেই দিন আর কোনো প্রপোজ-টপোজ সে করে না। বলে যে, "আগে যাই তো বাড়িতে, উনার বাড়িতে দাওয়াতটা খাই, কী অবস্থা দেখা যাবে কালকে।" তারপর কথা শেষে রহমত মিয়া বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর ওর মাকে দেখায় যে বলে, "মা, তোমাকে যে মেয়েটার কথা বলছিলাম দেখো, এই দেখো আমাকে কি দিছে। একটা শেরওয়ানি। এরকম শেরওয়ানি আমি জীবনেও দেখি নাই। এই শেরওয়ানি কি মার্কেটে পাওয়া যায়? আমার তো ধারণা নাই যে এরকম শেরওয়ানি মার্কেটে আছে। এত সুন্দর মানে জান্নাতি পোশাকের মতো।" সেইদিন রাতে সেই পোশাকটা পরে এবং মাপটা যেন একদম অ্যাকুরেট মাপ। মনে হচ্ছে কোনো দর্জি এটা মাপ দিয়ে তার জন্যই বানাইছে পাঞ্জাবিটা, মানে শেরওয়ানিটা। তিনি অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব? যে একদম সে কিভাবে বুঝলো যে আমার এই এত হাইট, এত সাইজেরটা আমার লাগবে? তো যাই হোক জিনিসটা স্বাভাবিক নেয় এবং পরের দিন রাত ৯ টার দিকে সেটা পরে, পড়ার পর সে চলে যায় সেই জায়গায় বটগাছের ওইখানে। যাওয়ার পর তিনি দেখে যে মেয়েটি ওইখানে বসে আছে এবং যখন তিনি যায় মেয়েটি বলে, "আরে তুমি আজকে লেট করলা কেন? আরেকটু আগে আসবা না? আমি তো তোমার জন্য এখানে দাঁড়িয়ে আছি।" তখন রহমত মিয়া বলে, "আমার এই যে পোশাক পরতে বা খেয়ে দিয়ে আসতে একটু লেট হলো।" তখন মেয়েটি রহমত মিয়ার হাত ধরে। এই ১ম মেয়েটি যখন রহমত মিয়ার হাত স্পর্শ করে, রহমত মিয়ার মনে হলো কোনো তুলতুলে মোম জাতীয় কিছু তার হাতের মধ্যে স্পর্শ লাগলো এবং এত সুন্দর ফিলিংস হলো, আসলে সে ভাষায় প্রকাশ করতে পারবে না। দেখে মেয়েটি একটা জঙ্গলের মধ্যে ঢুকতেছে। তখন সে বলল, "আরে তুমি আমাকে জঙ্গলের মধ্যে নিয়ে যাচ্ছ কেন? এখানে তো কোনো রাস্তা নেই।" তখন মেয়েটি বলল, "আসো, এই রাস্তা দিয়ে আমি আসি। এখানে রাস্তা নাই তো কি হইছে? আমি রাস্তা চিনি। সমস্যা নাই।" তখন ওই মেয়েটি রহমত মিয়ার হাত ধরে অন্ধকার রাত্রের মধ্যে দিয়ে কোন দিকে নিয়ে যাচ্ছে রহমত মিয়া বুঝতে পারতেছে না। এইভাবে বনের ভিতর দিয়ে মাঝ বনে যাওয়ার পর দেখে একটা আলিশান বাড়ি। একদম রাজা বাদশাদের মতো বাড়ি। রহমত মিয়া চিন্তা করে, "কি ব্যাপার? এই বনের মধ্যে এরকম একটা রাজা বাদশার বাড়ি কই থেকে আসলো? এত সুন্দর বাড়ি, মনে হচ্ছে জান্নাতের বাড়ি। মানে জান্নাতি বাড়ি যেরকম হয়, উঁচু, উঁচু লম্বা সাদা ফুটফুটা বাড়ি। আলোকসজ্জা এবং রাতের বেলা তো মনে হচ্ছে যে ঝাড়বাতি দিয়ে সাজাইলে বাড়িটা কেমন ওইরকম একটা আলোকসজ্জা বাড়ি এবং খুবই আলোকিত। কিন্তু মজার বিষয় হলো বাড়িতে কাউকে দেখা যাচ্ছে না, কেউ নাই। তখন তিনি ওই মেয়েটিকে বলল, "আরে তোমাদের বাড়ি এইটা?" তখন মেয়েটি বলল, "হ্যাঁ, এটাই আমাদের বাড়ি।" তখন রহমত মিয়া বলল যে, "এইরকম বাড়ি এই জঙ্গলের মধ্যে আছে বলে তো আমার মনে হয় না। এই বাড়িটা কই থেকে আসলো?" তখন মেয়েটি বলে, "আরে তুমি হয়তো কখনো এদিকে আসো নাই। আর তুমি তো বাইরে থাকছো। কিন্তু বাড়িটা আমাদের রিসেন্ট তৈরি করা হইছে। আমরা বাইরে থেকে আসছি। আসার পরে বাড়িটা আমরা তৈরি করছি। আমাদের আরেক জায়গায় বাড়ি ছিল, সেখানে বেচে কিনে আমরা এখানে বাড়ি করছি।" তো রহমত মিয়া বিষয়টা নরমাল নেয় যে, "হ্যাঁ, হতেই পারে। আমি তো দীর্ঘ ৭-৮ বছর যাবৎ এখানে থাকি না। কখন কি হচ্ছে না হচ্ছে বাড়িতেও তো আসি না। এরকম হইতেই পারে।" তারপর সেই মেয়েটি তাকে ধরে নিয়ে তার বাড়ির মধ্যে প্রবেশ করলো। দেখে কেউ নেই, শুনশান। কিন্তু বাড়ির পরিস্থিতি এমন, চারিদিকে আলোকসজ্জা, ফুলের পাপড়ি বিছানো। মনে হচ্ছে রহমত মিয়াকে কেন্দ্র করে বাড়িটি পুনর্জীবিত করা হইছে
এবং মনে হচ্ছে এটা একটা বিয়ে বাড়ি। সরাসরি তাকে ডাইনিং টেবিলে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর একটা রাজাপ্রাসাদের চেয়ার আছে, ওই চেয়ারটা নিয়ে এসে বলল যে, "তুমি এখানে বসো। বসে তোমার যা খাইতে ইচ্ছা করে খাও। আর আমি একটু উপর থেকে আসি।" তখন রফত মিয়া বলল, "ও তুমি দোতলায় যাবা? ঠিক আছে যাও, আমি তোমার জন্য অপেক্ষা করছি।" তখন সেই পরীটি দোতলায় যায়, যাওয়ার পর কিছুক্ষণ পর আসে। রফত মিয়া দেখে মেয়েটি এত সাজুগুজু করছে, রফত মিয়া আরও অবাক হয়ে যায় যে মেয়েটির সাজুগুজুগুলো আরও সুন্দর লাগে। রফত মিয়া বলে, "আচ্ছা তোমার কি বিয়ে নাকি আজকে? এত সুন্দর সাজুগুজু করে আসলা?" তখন মেয়েটি বলে, "হ্যাঁ, আজকে তো আমার তোমার সাথে বিয়ে। এইজন্য তো আমি সাজুগুজু করে আসলাম।" এরকমভাবে তারা মজা করে। একটা পর্যায়ে রহমত মিয়া খেতে বসে। সেই পরীটিও খেতে বসে। কেউ একজন পেছন থেকে আসে, তাদেরকে খাবার সার্ভ করে দেয়। তখন তারা দুজনে খায়। মেয়েটি একটা পর্যায়ে রহমত মিয়ার পাশের সিটে বসে। বসে খাবারটা নিয়ে রহমত মিয়াকে খাইতে বলে। বলে যে, "তুমি আমার হাত থেকে খাও।" রহমত মিয়া খুশি কে দেখে। রহমত মিয়া এবার বুঝতে পারছে এই মেয়েটা নির্ঘাত আমার প্রেমে পড়ে গেছে। কাজ হইছে। তারপর সেই মেয়েটি নিজের প্লেটের লোকমাগুলো তুলে, তুলে রহমত মিয়াকে খাওয়ায়। রহমত মিয়া আরামে খায় এবং সেই মেয়েটির নরম যে আঙ্গুলগুলো আছে, এই আঙ্গুলগুলো যখন রহমত মিয়ার মুখে, ঠোঁটে স্পর্শ করে, রহমত মিয়া মানে জান্নাতে আছে নাকি পৃথিবীতে আছে সে এটা বুঝতে পারে না যে একটা মেয়ের হাত এত নরম হয় কীভাবে। এভাবে তারা খাওয়া-দাওয়া শেষ করে। শেষ করার পর এইবার রহমত মিয়া খুবই কনফিডেন্ট। সে বুঝতে পারে যে না, মেয়েটা আমাকে সত্যি, সত্যি ভালোবাসে। এখন আমাকেই বলা উচিত। যেহেতু আমি পুরুষ মানুষ, কোনো মেয়ের তো আসলে বুক ফাটে, মুখ ফাটে না। এরকম তার মনে হওয়ার পর সেই মেয়েটিকে বলে, "আচ্ছা তোমাকে আমি একটা কথা বলবো। অনেকদিন ইচ্ছা ছিল কথা বলার, কিন্তু আমি বলতে পারি নাই, সাহস ছিল না। আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, এই কথাটা এখন আমারই বলা উচিত।" তখন মেয়েটি বলে, "কি বলতে চাও? বলো।" তখন রাফাত ভাই বলে যে, "আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা আমি অনেক দিন যাবত তোমাকে বলতে যাচ্ছি, কিন্তু আমার বলার সাহস হচ্ছিল না। তো আজকে মনে হলো যে আমার বলা উচিত।" তখন মেয়েটি বলে, "আরে বোকা, আমি তো তোমার মুখ থেকে এই কথাটা শোনার জন্য প্রত্যেকদিন ওখানে দাঁড়িয়ে থাকতাম। তুমি বলতা যে কিছু একটা বলবা, কিছু একটা বলবা, কিন্তু বলতা না। আমি জানতাম যে তুমি আমাকে ভালোবাসো আর এই কথাটা বলতে চাও, কিন্তু বোকা তুমি তো বলো না। এই কথাটাই তো আমাকে অনেক কলা কৌশলে তোমার থেকে বের করে আনতে হলো। আমি যদি আমার বডি ল্যাঙ্গুয়েজ এরকম শোনা করতাম, তুমি তো বলতাই না।" বলে, "হ্যাঁ, আমি আসলেই বলতাম না। তুমি এত সুন্দর, আমি যদি বলতাম এবং তুমি যদি রাগ করতা, তাহলে তো আমাদের মধ্যে যে একটা বন্ধুত্বের সম্পর্ক, এটাও তো আসলে নষ্ট হয়ে যেতে পারত। আর তোমার বাবা অনেক ধনী, আমি তো একটা গরিব ঘরের ছেলে, তুমি তো এটা মেনে নিতে না।" তখন মেয়েটি বলে, "কি এখন তো মেনে নিলাম, এখন তো বিশ্বাস হইছে আমি তোমাকে ভালোবাসি।" তখন রহমত মিয়া বলল, "হ্যাঁ, এখন আমার বিশ্বাস হয়েছে।" তারপর সেই পরীটি রহমত মিয়াকে জড়িয়ে ধরে এবং পরীটির ২ ঠোঁট রহমত মিয়ার ঠোঁটের সাথে ঠোঁট লাগায় এবং তারা চুম্বন করতে শুরু করে। রহমত মিয়ার চোখ বন্ধ করে আছে এবং সেই মেয়েটাকে জড়িয়ে ধরে আছে। কিছুক্ষণ পর রহমত মিয়া চোখটা খোলে। খোলার পর তিনি যেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন একটা কালো পেত্নী, পেত্নীর সাথে তিনি চুম্বন করতেছে এবং পেত্নীটা দেখতে খুবই ভয়ংকর। এটা দেখার পর তিনি সেখান থেকে ২ হাত পিছনের দিকে চলে আসে এবং একটা চিৎকার দেয়। চিৎকার দেওয়ার পর চোখটা বন্ধ করে। বলে, "আমি কি দেখলাম?" তখন একটা কণ্ঠ ভেসে আসে, "আরে রহমত, তোমার কি হয়েছে? চোখ খোলো, চোখ খোলো।" তখন রহমত মিয়া চোখ খোলে এবং চোখ খুলে দেখে সেই কালো অবয়ব পেত্নীটি সেখানে নেই। তখন তিনি ওই মেয়েটিকে বলে যে, "আমি তো এখানে মাত্র একটা কালো অবয়ব, একটা পেত্নী আকৃতি কাউকে দেখলাম, যার সাথে আমি চুম্বন করতেছিলাম। এটা কে ছিল? আর তুমি কখন চলে গেছিলা, আবার কখন আসলা?" তখন সেই মেয়েটি বলে, "আরে তুমি হয়তো ভুল দেখছো। এটা আমিই তো ছিলাম। আমি ছাড়া এখানে কে আছে? কেউ তো নেই। আর আমার বাবা-মা আজকে একটা কাজে গেছে। বাড়ি ফাঁকার জন্যই তো আমি তোমাকে নিয়ে এসেছি।" রহমত মিয়া তখন বিষয়টা স্বাভাবিকভাবেই নেয়। তবে রহমত মিয়ার শরীরটা কেন যেন ভার, ভার লাগতেছিল এটা হওয়ার পর। তো যাই হোক, তখন রহমত মিয়া বলল, "আচ্ছা ঠিক আছে, এখন আমার যাইতে হবে। রাত তো অনেক হলো। আর যা হইছে, হইছে, ভালো হইছে। আজকে আমি সাকসেস। আমি তোমাকে পেলাম। আমি তো তোমার সাথেই কাটাতে চাই। আমি তো সারাটা জীবন তোমার বুকের মধ্যে থাকতে চাই। তোমার বাবা না জানি কত রাগী ব্যক্তি হবে, এত ধনী ব্যক্তি, তারা কি আমার সম্পর্ক মেনে নেবে আমাদের?" তখন মেয়েটি বলে, "সেটা আমি দেখব। তোমার কোনো ভয় নেই। তুমি নির্ভয়ে থাকো। আমি যেটা বলব সেটাই। আর তাছাড়া আমি আমার আব্বা-আম্মাকে ভালোভাবেই চিনি।" মেয়েটি আ রহমত মিয়াকে আবারও হাত ধরে জঙ্গলটা পার করে ওই যে বটগাছের কথা বললাম, সেই বটগাছের পাশে এনে ছেড়ে দেয়। এবার বলে যে, "তুমি চলে যাও" এবং বেশ কিছু খাবার দেয়। বলে যে, "তোমার আব্বা-আম্মা সবার সাথে করে নিয়ে এই খাবারটা খেও।" তো রহমত মিয়া যথারীতি বাড়িতে চলে যায়। আনুমানিক ১২টা ১২:৩০টার দিকে যাওয়ার পর সেই খাবারগুলো তার বাবা-মাকে দেয়। তার বাবা-মা খায়। খেয়ে খুবই প্রশংসা করে যে, "এত সুস্বাদু খাবার আমার জীবনেও কখনো খাই নাই। এই খাবারগুলো যেই রান্না করুক, কিন্তু রান্নার স্বাদ তো এত সুন্দর হওয়ার কথা না।"
যথারীতি পরের দিন আবারও রাত 9টার দিকে সেখানে পৌঁছায়। বন্ধুরা এখানে একটা কথা বলে নেই, সেই মেয়েটিকে বলে, আচ্ছা তুমি আমার সাথে দিনে দেখা করো না কেন, দিনে চাইলেই তো দেখা করতে পারো, তো আমরা যদি জঙ্গলের মধ্যে দেখা করি কেউ তো দেখলো না। তখন মেয়েটি বলে, না দিনে দেখা করা যাবে না, কে কোন দিক দিয়ে দেখে ফেলে তা তো ঠিক নাই, আর রাত্রে আমার ঘুরতে ফিরতে ভালো লাগে, তুমিও আসলা, তোমার সাথে একটু ঘোরাফেরা করলাম, আমারও ভালো লাগলো, আমাদের প্রেম করাও হলো। এভাবেই তারা রাত্রি দেখা করে। তো পরের দিন আবারও যথারীতি পরিটির সাথে দেখা করে, তারা হাত ধরে হাঁটাহাঁটি করে। তখন রহমত মেয়ে বলে, আচ্ছা শোনো, আমার পরিবার থেকে না বিয়ে দেওয়ার জন্য খুবই চাপ দিচ্ছে, আমার তো বিয়ে করতে হবে, তুমি কি বলো? মেয়েটা বলে, হ্যাঁ আমিও তো চাই, তাড়াতাড়ি বিয়ে করতে চাই। তাহলে এক কাজ করো, তোমার আব্বা আম্মাকে নিয়ে আগামীকালই আমাদের বাড়িতে চলে আসো, আগামীকালই বিয়ে করবো। তখন রহমত বলে, আগামীকালই এত তাড়াতাড়ি? আর কোনো সমস্যা নয়, আগামীকালই বিয়ে হবে। এরপর সেদিন আর কোনো দেরি না করে সোজা চলে যায়। রহমত মিয়া তার বাবা মাকে ডাক দিয়ে বলে যে, মা আব্বা আমার বিয়ে কিন্তু ঠিক হয়ে গেছে। বলে যে আগামীকাল 9টার দিকে যাইতে হবে, রাত্রে যাইতে হবে এবং রাত্রে বিয়ে হবে। তো বলে যে ঠিক আছে আমরা যাব। তখন রহমত মিয়া, ওনার এক মামা ছিলেন, মামা আর ওনার বাপ আর মা, এই 3জন আর উনি 4জন মিলে চলে যায়। তো যে রাস্তা ছেড়ে সে রাস্তা দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে যাত্রা শুরু করে। তখন ওর মামা বলে, কিরে এই জঙ্গলের মধ্যে রাতের বেলা নিয়ে যাচ্ছিস কোন দিকে, এখানে কি বাড়ি থাকতে পারে নাকি? তো রহমত মিয়া বলে, না মামা এখানে একটা নতুন বাড়ি আছে, বাড়ি করছে ওই পাশে, ওদের রাস্তা আসলে ওই পাশ দিয়ে, কিন্তু আমাকে তো এই দিক দিয়ে নিয়ে যায়, আমি তো এই দিক দিয়ে রাস্তা চিনি, এই দিক দিয়ে যাইতে হবে। ওর বাবা বলে যে, আরে এই দিকে যে একটা বাড়ি আছে, এত বছর পর এটাই তো আমি প্রথম শুনলাম, আর তুই আমাকে এই দিক দিয়ে নিয়ে যাচ্ছিস, এটা কি হতে পারে নাকি? তোমরা আসো আমার সাথে, আমি বিষয়টা দেখি। এইভাবে রহমত মিয়া তাদেরকে নিয়ে যায়, একদম বাড়ির কাছে নিয়ে যায়। দেখে যে আলিশান বাড়ি, রাজবাড়ি, চারপাশে আলোয় আলোকিত, ঝাড়বাতি থেকে শুরু করে সকল কিছু সেখানে আছে। একটা পর্যায়ে দেখে সেই মেয়েটি ওই আলিশান বাড়ি থেকে বের হয়, সালাম দেয়, সালাম দেওয়ার পর সবার সাথে মত বিনিময় করে যে আপনারা ভালো আছেন, আপনাদের কথা রহমত মিয়ার মুখে অনেক শুনেছি, আসুন আসুন আমাদের বাড়িতে আসুন। তো তারা সবাই ভিতরে ঢোকার পর দেখে যে সেখানে কেউ নাই, পুরো বাড়ি ফাঁকা। তখন রহমত মিয়া বলে যে, কী ব্যাপার, ওই তোমার আব্বা আম্মা কই, আজকে তো আমাদের বিয়ে। তখন সেই মেয়েটি বলে, আমার আব্বা আম্মা তো নাই, ওনারা একটা কাজে গেছে, জরুরি কাজে, তবে বলে গেছে যে যদি সেরকম ঠিকঠাক হয় তাহলে বিয়েটা করে নিতে, বিয়েটা করার জন্য। তো আমাকে আজকেই উঠাই নিয়ে যান, আমি এখানে থাকতে চাচ্ছি না, আমার ভালো লাগতেছে না, আমি রহমতের সাথে থাকতে চাই। ওর বাবা কিন্তু লোভে পড়ে যায়, এত ধনী পরিবারের একটা মেয়ে, এই মেয়েকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। ওনার মামা ও রহমতকে একটা সাইটে নিয়ে যায়, বলে যে, বাবা তুই করছিস কি রে, এই মেয়েকে বিয়ে করতে পারলে তো সব সম্পত্তি তোর রে, আজকেই আমরা বিয়ে করে নিয়ে যাব, আর লেট করাই যাবে না। ওনার বাবা মা আবার আসলে পরে আমাদের দেখে যদি আবার পছন্দ না করে তাহলে তো বিয়ে হবে না, এই সুযোগ মিস করাই যাবে না। সবাই রাজি, মেয়ে রাজি, এদিকে ছেলে রাজি, ছেলের বাবা মা মামা সবাই রাজি। তো কী করার, তখন বলে যে আচ্ছা তোমরা কি কাজের ব্যবস্থা করছো? মেয়েটি বলে, হ্যাঁ হ্যাঁ সব কাজের ব্যবস্থা সব কিছু রেডি করা আছে, কোনো টেনশন করবে না। তারপর সেখানে খাওয়া দাওয়া হয়, এত সুস্বাদু খাবার, তারা তৃপ্তি সহকারে খাবার খায়, এরকম সুস্বাদু খাবার জীবনেও কেউ খায় নাই। তখন তারা চিন্তা করে যে হ্যাঁ এত ধনী পরিবারের মেয়ে, খাবার তো এরকম হবেই। খাওয়া দাওয়ার পর একটা পর্যায়ে ইসলামপন্থী অনুযায়ী যেভাবে বিবাহ অনুষ্ঠিত হয় সেভাবেও হুজুর নিয়ে আসা হয়, তাদের বিবাহ হয়। বিবাহ হওয়ার পর সেই রাত্রে সেই মেয়েটি তাদের সাথে ওই জঙ্গল দিয়ে তাদের বাড়িতে চলে আসে এবং একটা পর্যায়ে তাদেরকে বাড়ি পৌঁছানোর পর বাসুর ঘরে মেয়েটাকে নিয়ে উপস্থিত হয় রহমত মিয়া। বন্ধুরা সেই রাত্রে রহমত মিয়া আর সেই মেয়েটার সাথে অনেক রোমান্স করে, বাসুর হয়। সেই মেয়েটি রহমত মিয়াকে অনেক আদর করে, অনেক ধরনের গল্প বলে, জীবনের কাহিনী বলে এবং রহমত মিয়াও সেই মেয়েটির কোলে মাথা রেখে বিভিন্ন ধরনের গল্প করে। বাসরঘর যেভাবে করা দরকার তারা সেভাবে বাসরঘরটা সম্পূর্ণ করে। পরের দিন সকালবেলা ওনার মসজিদের ইমাম সাহেব আর একটা ওঝা, মানে যিনি জিন ভূত ছাড়াই, এই দুজন মিলে ওনার বাড়িতে ঢোকে। ওনার বাড়িতে আসার পর রহমত মিয়ার আব্বার নাম ধরে ডাকে, এই অমক আসো নাকি বাড়িতে, অমক আসো নাকি বাড়িতে। তো ওনার বাপ বাড়ি থেকে বের হয়, বলছে কি হুজুর সাহেব, কি মনে করে আমার বাড়িতে আসলেন? তখন মসজিদের ইমাম সাহেব বলে যে আপনার বাড়িতে একটা জিন আছে, এটা আমরা জানতে পারছি। জিন আছে, এই জিনটা একটা পালিত জিন, মানে একজনের, এই যে হুজুর দেখতেছেন ওঝা, এই ওঝা দীর্ঘদিন যাবৎ একটা জিনকে বন্দি করে রাখছিল। সেই জিনটা মুক্ত হয়ে চারদিকে ঘোরাফেরা করতেছিল, ধরতে পারে নাই। তো সেই জিনটা এখন আপনাদের বাড়িতে আছে, এই জিনটা আমরা এখান থেকে ধরে নিয়ে যাব। তখন রহমত মিয়ার বাপ বলে, কি বলেন আবুল তাবুল, এটা কোনো কথা নাকি? জিন কীভাবে ধরবেন? ধরেন,
জিন জিন কি আসলে পণ্য নাকি, বা জিন কি কোনো জিনিস নাকি? জিন কি কোনো মুরগি, ছাগল, গরু, ভেড়া যা এসে ধরে নিয়ে যাবেন? আমার বাড়িতে আসছেন কেন? তো ধরে নিয়ে চলে যান। তখন ওই ওঝা বলে যে আপনি রহমত মিয়াকে ডাকেন। তারপর ওর বাপ রহমত মিয়া ডাকে, ডাকার পর রহমত মিয়া বের হয়। এই কথাটা যখন রহমত মিয়া শোনে ওনার মেজাজ খারাপ হয়ে যায়। আমার বাড়িতে জিন আছে, আপনার কে বললো? আর জিন আসবে, জিন ধরে নিয়ে চলে যান, আমাকে ডিস্টার্ব করছে কেন? এত সকালে কেউ ঘুম থেকে ওঠে? তখন রহমত মিয়া এক ইমাম সাহেব বলে যে, রহমত, তুমি কিছু মনে করো না, তোমার রুমের মধ্যে জিন আছে, এই জিনটা আমাদের দরকার। বলে যে জিন কই থেকে আসবে? বলে তুমি বুঝবা না, এখন আমরা জিনিসটা দেখাচ্ছি, দেখলে তুমি বুঝবা। তিনি চিন্তা করলেন, দেখেন, রুম দেখেন। তখন ওঝা রুমের মধ্যে প্রবেশ করে, সেই সাথে সাথে রহমত মিয়া প্রবেশ করে। রহমত মিয়া যেটা দেখে, দেখার জন্য রহমত মিয়া মোটেও প্রস্তুত ছিলেন না। রহমত মিয়া দেখে ওনার স্ত্রী পাশে শুয়েছিল, কিন্তু এখন দেখে যে রুমের মধ্যে কেউ নাই, পুরো রুম ফাঁকা। তিনি অবাক হয়ে যায় যে আমার স্ত্রী এখানে শুয়েছিল, আমি মাত্র ওর গায়ে কাঁথাটা দিয়ে, মানে তখন একটু হালকা শীত শীত ছিল, কাঁথাটা দিয়ে রুম থেকে বের হইছে। এখন দেখে যে ওনার ওয়াইফটা নাই, অদৃশ্য হয়ে গেছে। এটা দেখার পর রহমত মিয়া আসলে কিছুতেই মিলাতে পারতেছে না ঘটনা। তিনি চিন্তা করেন, যদি ওনার ওয়াইফ বাইরে বের হয় তাহলে তো দরজা দিয়ে বের হইতে হবে, আর দরজার সামনেই তো রহমত মিয়া দাঁড়িয়ে আছে, সবাই একসাথে কথা বলতেছে, তাহলে কই গেল? তখন ওজা বলে যে আপনার ওয়াইফটাই হচ্ছে সেই আমার পালিত পরী। এরা আমি দীর্ঘদিন যাবৎ আমার কাছে বন্দি রেখে ভালো কাজ করাই, মানুষের উপকার করাই। তো এ মুক্তি হয়ে চলে আসছে, একে খুঁজতেছিলাম। তো অনেক খোঁজাখুঁজির পর জানতে পারি যে আপনার বাড়িতে সে অবস্থান করছে, এই জন্যই আমার আশা। তখন রহমত মিয়া আসলে আর কোনো কথা বলতেছে না। এই কথা শোনার পর ওনার বাবা মা তো হয়ে যায় যে এটা কীভাবে সম্ভব, এটা কীভাবে পসিবল যে একটা পরী আমার ছেলের বউ হয়, এবং সেটা সত্য না হলে সে আমার ছেলের বউটা কই যাবে? তখন সবাই চিৎকার চেঁচামেচি করতে শুরু করে যে হাই হাই, আমার ছেলের সাথে কি ঘটে গেল রে। রহমত মিয়া তখন চিন্তা করে যে আমার বউটাই বা কই গেল। রহমত মিয়া কিছুতেই বিশ্বাস হচ্ছে না। তখন রহমত বলল, আরে আপনি কোনো ফাইজলামি করতেছেন আমার সাথে? এটা কখন হইতে পারে নাকি? তখন ওঝাটা বলে যে দেখেন, আমি মানে কবিরাজটা বলে যে দেখেন, আপনার ওয়াইফকে আমি নিয়ে আসতেছি। এই বলে কি যেন বলে, রুমের দিকে ফু দেয়। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে একটা কালো ধোঁয়া রুমের মধ্যে উৎপন্ন হয়। সেই ধোঁয়াটা আস্তে 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 ওই যে ওনার ওয়াইফের আকৃতি ধারণ করে, এবং সুন্দর চেহারা আকৃতি ধারণ করে, ওনার ওয়াইফের আকৃতি ধারণ করে। তখন রহমত মিয়া প্রচণ্ড ভয় পেয়ে যায়, দৌড়ে রুম থেকে বের হয়ে চলে আসে, এবং দরজা দিয়ে উকি হয়ে দেখতেছে যে ওনার ওয়াইফ এটা আসলে পরী কিনা। এবং রহমতকে বলতেছে, আরে তুমি কে, তুমি কে? তখন পরীটি বলতেছে যে আমাকে তুমি ভুল বুঝবা না, আমি সত্যি তোমাকে ভালোবাসি, আমি একটা পরী, আমি চেয়েছিলাম তোমার সাথে সংসার করার জন্য। এই যে দুষ্টু কবিরাজ আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, দীর্ঘ বছর যাবৎ আমাকে সে বন্দি করে রেখেছে। দেখো, আমি ইচ্ছে করলে আমি আমাদের দেশে চলে যেতে পারতাম, আমি তোমাকে বিবাহ করেছি, আমি তোমার সাথে সংসার করতে চাই। যেই দিন তোমাকে রেল স্টেশনে আমি দেখেছিলাম, ওই দিন তোমাকে আমার খুব ভালো লেগে যায়। দেখি একটা নিষ্পাপ ছেলে চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে, তোমাকে আমি দীর্ঘক্ষণ ওইখানে দেখতেছিলাম, তোমাকে তাকিয়ে তাকিয়ে। তখনই আমি সিদ্ধান্ত নেই তোমাকে বিয়ে করব। দেখো, আমার মনের মধ্যে কিছু নেই। এইভাবে পরীটি রহমত মিয়াকে বোঝানোর জন্য চেষ্টা করে। রহমত মিয়া তখন কনভিন্স হয়, কিন্তু ওনার বাবা মা কিছুতেই মানতেছে না। এইদিকে ওই যে ওঝাটা কবিরাজটা চাচ্ছে যে পরীটাকে ধরে নিয়ে চলে যাবে। তখন ওঝাটা যখন প্রস্তুতি নেয়, একটা বোতল বের করে, যে বোতলের মধ্যে এই পরীটাকে বন্দি করবে। তখন রহমত মিয়া বলে, আপনারা থামুন, যা হয়েছে হয়েছে। আমি রূপসীকে ভালোবাসি, একে আমি ভালোবাসি, সে যদি পরী হয়েছে আমার কোনো আপত্তি নাই, আমি এর সাথে সংসার করব। এইদিকে কবিরাজ বলে, এটা তুমি পারবা না, এটা আমার জিন, একে আমি লালিত পালিত করে বড় করেছে আমার মতো করে, এর জিনের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন নিয়ে আমি মানুষের উপকার করি, এটা তো তুমি করতে পারবা না। আর একটা জিনের কখনোই মানুষের সাথে থাকার কোনো অধিকার সে রাখে না, জিন এবং মানুষের মধ্যে একসাথে থাকতে পারবে না। এই কথা যদি মানুষ জানতে পারে, তোমাকে এবং তোমার পরিবারকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে। তুমি কোনটা চাও? তুমি কি চাও আমাদের এই এলাকাতে থাকতে, নাকি হারিয়ে যেতে চাও? তখন সে অনেকটা নিস্তুপ হয়ে যায়। তার বাবা মা বলে যে, বাবা তুই এই ফান্দে পা দিস না, ওরা নিয়ে যাক, তোকে আমি ভালো দেখে বিয়ে দেব। একটা পর্যায়ে সেই ওঝাটা সবাই মিলে, ওনার বাবা মা এবং আরও আত্মীয় স্বজন মিলে রহমত মেয়েকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রহমত মেয়ে কিছুতে বোঝে না। সে দৌড়ে যাবো, সে পরীটিকে জড়িয়ে ধরে রাখে, এবং জড়িয়ে ধরে বলে যে না, আমি একে নিতে দেবো না,
পরীটিও তাকে জড়িয়ে ধরে থাকে, দুইজন দুই দিকে জড়িয়ে ধরে থাকে যাতে কেউ কাউকে বিচ্ছিন্ন করতে না পারে। কিন্তু ওঝা কি যেন বলার পর আস্তে আস্তে পানি ছিটানো শুরু করে দেয় সেই পরীটির মাথা এবং পুরো শরীর। তখন পরীটি খুবই চিৎকার করতে শুরু করে এবং বলে, রহমত আমার খুব কষ্ট হচ্ছে, রহমত তুমি আমাকে বাঁচাও, রহমত তুমি আমাকে নিয়ে যেতে দিও না, আমি তোমাকে সত্যি ভালোবাসি। রহমত বলে, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে নিয়ে যেতে দেব না, আমার জীবন থাকতে তোমাকে কেউ নিতে পারবে না। কিন্তু বন্ধুরা, মিনিট দুয়েক পরেই সেই পরীটি আস্তে 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 আবারও অদৃশ্য হয়ে সেই কালো ধোঁয়ার মতো হয়ে যায়। তখন রহমত মিয়া দেখে তার হাতের মধ্যে তার আর বউ নেই, তার বউ একটা অদৃশ্য হয়ে ধোঁয়ার মতো হয়ে যায় এবং সেই ধোঁয়াটি উড়ে 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 সেই কবিরাজের কাছে যায় এবং ওই যে খোলা বোতল ছিল বোতলের মধ্যে প্রবেশ করে এবং ওঝা তখন বোতলের মুখোটা লাগিয়ে দিয়ে ওঝার ঝুড়ির মধ্যে রেখে দেয়। রেখে দেওয়ার পর ওঝা বলে যে, তুমি আর ভুলেও এই পরীটার দিকে আগাবা না, এ হচ্ছে আমার পালিত একটা পরী, এর মাধ্যমে আমি মানুষের উপকার করে থাকি, তুমি কি বুঝতে পেরেছো? তখন রহমত মিয়া হাউমাউ করে কান্না করা শুরু করে দেয় এবং রহমত মিয়া রাগে সেই কবিরাজের দিকে তেড়ে যায়। কিন্তু ওনার বাবা মা সবাই মিলে মসজিদের ইমাম বলে রহমত মিয়াকে আটকায় এবং রহমত মিয়াকে বোঝানোর চেষ্টা করে, দেখো তুমি মানুষ এবং পরীর মাঝে কখনোই কোনো সম্পর্ক হইতে পারে না, যদি হয় তুমি ধ্বংস হয়ে যাবা। এইভাবে একটা পর্যায়ে সেই ওঝাটা চলে যায়। রহমত মিয়ার পর থেকে প্রায় পাগল পারা হয়ে যায়। রহমত মিয়া শুধু রূপসী করতে থাকে, বলে আমি কোথাও যাব না, আমি শুধু রূপসীকে চাই, আমি কোনো মেয়েকেই চাই না। কিন্তু তার পরিবার কিছু বোঝে না, বলে যে তোর জন্য কি আমার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে, তুই কি চাস আমরা ভিটাবাটি ছেড়ে আমরা এখান থেকে চলে যাই। বিভিন্ন কথাবার্তাগুলো বোঝানো হয়, কিন্তু রহমত মিয়ার একটাই কথা, যেভাবে হোক আমার রূপসীকে আমি চাই, সে আমার স্ত্রী হোক, সে পড়ি, তাকে আমি 3বার কবুল করে বিয়ে করেছি, আমি তার কাছে যেতে চাই। কিন্তু কিছুতেই কিছু হয় না। সে বিভিন্ন খোঁজ খবর নেয়, সেই ওঝার বাড়ি কোথায় জানার জন্য চেষ্টা করে, কিন্তু কেউ তাকে কোনো ইনফরমেশন দেয় না, খোঁজাখুঁজি পরেও সে পায় না। একটা পর্যায়ে তার বাবা মাকে বিভিন্ন গালাগালিজ করে, মসজিদের ইমামকে গালাগালিজ করার পর কোনোভাবে কনভিন্স করার পর সে বলে যে, আমাকে নিয়ে চলেন সেই কবিরাজের বাড়ি। তারা বলে যে, আমরা তো জানি না বাবা সেই কবিরাজ কই থেকে আসছে। তখন মসজিদের ইমাম বলে, আমিও তো জানি না। নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে এই কবিরাজ কই থেকে যেন আমাকে এসে বলে যে, আপনি মসজিদের ইমাম না? আমি বললাম যে, হ্যাঁ মসজিদের ইমাম। বলে, আপনি আমার সাথে চলেন, আমাকে বাড়িতে যাইতে হবে। তো তখন আমাকে পুরো ঘটনা খুলে বলে, তখন আমি অবাক হয়ে যাই, জাস্ট বিষয়টা সত্যি কিনা এটা যাচাই করার জন্য। আর যখন সেই কবিরাজটা চলে গেল, আমি তো কবিরাজ থেকে কোনো কথাই শুনি নাই, সেই কবিরাজটা কোথাকার কোন এলাকার আমি তো বলতে পারবো না। রহমত মিয়া কান্নায় ভেঙে পড়ে যে, এটা আমার সাথে কি হয়ে গেল। রহমত নিয়ে প্রত্যেক দিন রাত 9টার দিকে সেই বটগাছের নিচে যায়, যে পরীটি আবারও তার কাছে আসবে, কিন্তু সেই রূপসী পরীটি আসে না। সে সেই জঙ্গল দিয়ে রাতের বেলায় সেই বাড়িটি খোঁজার জন্য যায়, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, সেই বাড়িটি আর খুঁজে পায় না। পুরো জঙ্গল খুঁজে তছনছ করে দেয়, দিনে রাত্রে লাইট নিয়ে একা একা পুরো জঙ্গল খুঁজে, এপার থেকে ওপার, এপার থেকে সেপার দৌড়াদৌড়ি করে, কিন্তু সেই বাড়িটি আর খুঁজে পায় না। সব কিছু যেন নিমেষে অদৃশ্য হয়ে যায়। রহমত মিয়া খুবই কষ্টে আছে, খুবই কান্নায় আছে এবং রহমত মিয়া একটা পর্যায়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যায় এবং মেন্টাল প্রায় হয়ে যায়। তাকে একটা পর মেন্টালি হসপিটালে ভর্তি করা হয় এবং তাকে রিহ্যাব সেন্টার থেকে আস্তে আস্তে তাকে সুস্থ করা হয় এবং দীর্ঘ বছর পর আস্তে আস্তে যখন তিনি মানসিকভাবে যখন সেটেল ডাউন হয়ে যায়, তারপর তাকে একটা বিবাহ দেওয়া হয় এবং বিবাহ দেওয়ার পর মোটামুটি তিনি বর্তমানে সুস্থ আছে। বন্ধুরা এই ছিল ঘটনা। পরবর্তীতে আসলে কি হয়েছে এটা আর জানাই নাই, তবে এটা বোঝা যাচ্ছে যে সেই পরীটি এখন পর্যন্ত সেই কবিরাজের বোতলবন্দি আছে অথবা কবিরাজের আন্ডারে আছে। সেই পরীটি কখনো আবারও রহমত মিয়ার কাছে আসবে কিনা রহমত মিয়া সেটা জানে না। তবে রহমত মিয়া জানিয়েছে যে যদি কখনো সেই পরীটি তার কাছে একবার আসে, তাহলে সেই পরীটাকে সে বিনা হিসেবে আবার গ্রহণ করবে, কেননা সেই পরীটি কিন্তু তার স্ত্রী, 3বার কবুল বলা স্ত্রী। সামাজিকতা বজায় রাখার জন্য সে একটা বিবাহ করেছে, যদিও তার স্ত্রীর সাথে অতটা সে ঘনিষ্ঠ না, জাস্ট সামাজিকতা বজায় রাখার জন্য বিবাহটা করা। তো তিনি জানিয়েছে এবং তিনি দোয়া চাইছে যে পরীটা যেন একটি বার হলেও তার কাছে আসে, কেননা তার ওই কণ্ঠ, তার ওই বডি থেকে স্মেল, তার ওই জড়িয়ে ধরা, তার মোমের মতো আঙ্গুর, এগুলো সে এখনও ফিল পায়। সে চায় সেই পরীটা আবারও আসুক। যদি একবার পরীটি আসে, সে আর কখনোই ওই বাড়িতে যাবে না, পরীটিকে নিয়ে হয়তোবা অন্য কোনো রাজ্যে চলে যাবে। সেই আশায় এখনও সে বুক বেঁধে আছে। বন্ধুরা, তার জন্য দোয়া করবেন।
আর পরবর্তীতে কি ঘটনা ঘটে যদি সে লেখে পাঠায়, অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। কোনো ঘটনা যদি আপনাদের সাথে থাকে বা আপনাদের বাবা-মা বা আত্মীয়-স্বজনের সাথে ঘটে থাকে, আমাদের ডেসক্রিপশন বক্সে ইমেইল অ্যাড্রেস আছে, আপনারা লিখে পাঠাতে পারেন। আমরা আপনার ঘটনাটি সারা পৃথিবীর মাঝে শেয়ার করব। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।